Assalamu alaikum and very good morning. Today we are going to start a session. This session is for offer and acceptance. Okay, so at first we have to define offer. Here it is said, when one person signifies to another his willingness to do or to abstain from doing anything with a view to obtaining the assent of that other to such act or abstinence, he is said to make an offer or make a proposal. Okay, so এখানে আমরা যেটা দেখছি যে একজন আরেকজনের কাছে তার একটা ইচ্ছার কথা ব্যক্ত করবে যে সে কিছু করতে ইচ্ছুক অথবা কিছু করা থেকে বিরত থাকতে ইচ্ছুক, এবং এটা সে আরেকজনের কাছে এই জন্যই ব্যক্ত করবে যে যার কাছে সে এটা ব্যক্ত করছে সে যেন এটার উপরে তার একটা অপিনিয়ন দেয়, সেজন্য বলে যে ইয়েস আমিও তোমার সাথে একমত যে এটা আমিও করতে চাই অথবা করা থেকে বিরত থাকতে চাই, চলো আমরা এটা করি। তো এই কথাটা যেন সে বলে, এই জন্য মূলত আরেকজনকে উদ্দেশ্য করে যখন কোনো ইচ্ছা বা ইচ্ছার কথা ব্যক্ত করা হয় যে সে কোনো কিছু করতে চায় অথবা চায় না, তখনই আমরা এটাকে বলি যে এটা একটা অফার। So three things must be visible in the offer in any statement. If these three things are visible, we call it an offer. So what are the things? Let's check. Like expression of willingness. Okay? Expression of willingness. There must be expression of willingness. So what is expression of willingness? Like if you like go to here, like if you come here, there is a statement like, do you intend to sell your motorcycle? তুমি কি তোমার মোটরসাইকেলটা বিক্রি করতে চাও? তাহলে এখানে কি কোনো ইচ্ছার কথা এসছে যে কেউ কোনো কিছু করতে চায়, এই কথাটা মানে তার নিজে থেকে যে বলেছে, যে একজন বলছে আরেকজনকে ডু ইউ ইন্টেন্ড টু সেল মাই মোটরসাইকেল, সেল ইওর মোটরসাইকেল, তুমি কি তোমার মোটরসাইকেলটা বিক্রি করতে চাও? তাহলে এখানে যে বলেছে সে একটা কোশ্চেন এখানে জিজ্ঞেস করেছে, কিন্তু সে তার কোনো ইচ্ছার কথা এখানে ব্যক্ত করে নাই। যেমনটি আমরা এখানে বলছিলাম এক্সপ্রেশন অফ উইলিংনেস থাকতে হবে, তার ইচ্ছার প্রকাশ থাকতে হবে, সে কিছু করতে চায় অথবা কিছু করতে চায় না, এই কথাটা সে স্পষ্ট করে বলতে হবে। আরেকটা হচ্ছে it must be to another. It must be to another. এটা অবশ্যই হতে হবে আরেকজনকে উদ্দেশ্য করে, ঠিক আছে? আরেকজনকে উদ্দেশ্য করে এটা হতে হবে, সে কাউকে উদ্দেশ্য করে এখানে বলছে। যেমন এখানে একটা স্টেটমেন্ট যেটা আমরা একটু আগে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যে ডু ইউ ইন্টেন্ড টু সেল ইওর মোটরসাইকেল। হ্যাঁ, এখানে আরেকজনকে উদ্দেশ্য করে বলা আছে, কিন্তু যেহেতু এখানে উইলিংনেস নাই, সেহেতু এটা অফার হবে না। আবার এখানে বলছে আই মে সেল মাই মোটরসাইকেল ইফ আই ক্যান গেট টাকা 40,000 ফর ইট। আমি আমার মোটরসাইকেলটা বিক্রি করতে পারি যদি আমি এর জন্য 40,000 টাকা পাই। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে সে তার একটা ইচ্ছার কথা হয়তো ব্যক্ত করেছে, কিন্তু এটা কার কাছে ব্যক্ত করেছে এটা স্পষ্ট নয়, এটা সে কাকে বলেছে, কাকে উদ্দেশ্য করে বলেছে, দিস ইজ নট ক্লিয়ার হিয়ার। তাহলে কি হবে যে এটাও একটা অফার হবে না, যেহেতু এখানে অফারের এই ক্যারেক্টারিস্টিক্সটা অনুপস্থিত। এরপরে আবার আমরা যদি থার্ড এখানে একটা স্টেটমেন্ট আছে এটার দিকে যাই, তাহলে দেখা যাবে যে এম সেজ টু এন, এম এন কে বলল উইল ইউ বাই মাই মোটরসাইকেল ফর টাকা 40,000, তুমি কি আমার মোটরসাইকেলটা 40,000 টাকায় কিনবে? তাহলে এখানে এম সেজ টু এন, এখানে যেটা বলছি মাস্ট বি টু অ্যানাদার। হ্যাঁ, অবশ্যই এটা হয়েছে, একজন আরেকজনকে উদ্দেশ্য করে বলেছে। কি বলেছে যে উইল ইউ বাই মাই মোটরসাইকেল, তুমি কি আমার মোটরসাইকেলটা কিনবে, জানতে চাচ্ছে যে তুমি কি আমারটা কিনবে। তাহলে আমরা এখানে যেটা দেখছি সেটা হলো যে উইথ এ ভিউ টু অবটেইনিং দ্য অ্যাসেন্ট অফ দ্যাট আদার, তার সম্মতি চাওয়ার জন্য সে এখানে বলছে।
তাহলে যেহেতু আমি একজনকে উদ্দেশ্য করে কিছু একটা বলছি, তার সম্মতি চাওয়ার জন্যই বলছি, তাহলে অবশ্যই এখানে এক্সপ্রেশন অফ উইলিংনেস যেটা মানে ইচ্ছার যে প্রকাশ সেটা এখান থেকে হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে প্রথম দুইটা অফার না, থার্ড যেটা সেটা অফার। কেন? কারণ থার্ডটার মধ্যে এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স, অফারের তিনটা ক্যারেক্টারিস্টিক্স উপস্থিত আছে। হ্যাঁ, এখন তোমাদের পরীক্ষার মধ্যে আমি এই ধরনের কোনো স্টেটমেন্ট দিয়ে যদি বলি যে এটা কি অফার হবে, তখন তুমি বলবে যে হ্যাঁ এটা অফার হবে। কেন? ওয়াই? তখন তুমি বলবে যে হিয়ার দিস থ্রি ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অফার ইজ ফাউন্ড প্রেজেন্ট। ঠিক আছে? অলরাইট। তারপরে এখানে যেটা আছে সেটা হলো লিগ্যাল রুলস রিগার্ডিং ভ্যালিড অফার। ওকে, সো লিগ্যাল রুলস রিগার্ডিং ভ্যালিড অফার। একটা অফার ভ্যালিড হওয়ার জন্য এখানে যে 9টা রুল আছে, এই রুলগুলো তার মধ্যে প্রেজেন্ট থাকতে হবে, তাহলে আমরা তাকে বলবো ভ্যালিড অফার। এমনিতে ইউজুয়ালি এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স যদি থাকে তাহলে আমরা তাকে অফার বলতে পারবো, কিন্তু সেই অফারটা ভ্যালিড কিনা, সেই অফারটা লিগ্যাল কিনা, সেই বিষয়গুলো নিশ্চিত করতে হলে আমাকে এই 9টা যে রুলস আছে সেই রুলসগুলো নিশ্চিত করতে হবে। তাহলে ফার্স্ট যেটা আমরা বলছি যে সেটা হচ্ছে an offer may be express or implied। একটা অফার হতে পারে এক্সপ্রেস অথবা ইমপ্লাইড। তাহলে এক্সপ্রেস অফার কি? আমরা বলেছি the offer which is made in writing or by word। একটা অফার যেটা করা হয় মুখের কথায় অথবা হাতে লিখে, তখন সেটাকে আমরা বলি এক্সপ্রেস অফার। এক্সপ্রেস অফার এবং এক্সপ্রেস অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে এক্সপ্রেস কন্ট্রাক্ট তৈরি হয়, আমরা লাস্ট চ্যাপ্টারে পড়েছি। আর আরেকটা ফর্ম আছে অফারের, সেটা হচ্ছে ইমপ্লাইড অফার। যেমন আমরা বলেছিলাম যে রেল স্টেশনে একজন কুলি একটা লাগেজ মাথায় করে নিয়ে হাঁটা শুরু করে দিল, তাহলে সে কিছুই বললো না, সে কিন্তু মুখে কিছু বলে নাই অথবা কাগজে লিখে কিছু দেখায়নি, সে মাথায় একটা লাগেজ তুলে নিয়ে হাঁটা শুরু করে দিল একজনের। তাহলে মূলত সে তাকে কি করলো? তার সার্ভিসটা অফার করলো বাই অ্যাকশন, কাজের মাধ্যমে। তাহলে কাজের মাধ্যমে যখন কোনো কিছু অফার করা হয় তখন সেটাকে আমরা বলছি ইমপ্লয়েড অফার। যেমন নাকি আমরা বলছি রাস্তা দিয়ে ঢাকায় বা চিটাগাংয়ে রাস্তা দিয়ে বাস চলছে, তাহলে এটা কি? এটা হচ্ছে ইমপ্লয়েড অফার। তুমি যদি বাসে উঠে পড়ো তাহলে অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে। ঠিক আছে? ওই বাস তুমি যেখানে যেতে চাও ওই রুটে তোমাকে সেখানে নিয়ে নামিয়ে দিতে বাধ্য থাকবে অ্যাজ পার দ্য কন্ট্রাক্ট। সেখানে একটা ইমপ্লয়েড কন্ট্রাক্টও হয়ে যাবে যখন অফার অ্যাকসেপ্টেন্স হয়ে যায়। এবং তুমিও যেহেতু বাসে উঠেছো তাহলে তুমিও তাকে ভাড়া দিতে বাধ্য থাকবে। তাহলে কি হলো? এই যে অব্লিগেশন গুলো অ্যারাইজ করছে, এটা হচ্ছে এই কন্ট্রাক্ট না হলে এই ধরনের অব্লিগেশন অ্যারাইজ করতো না। যখন যার খুশি সে উঠতো, যখন যার খুশি সে নেমে যেত। ঠিক আছে? ভাড়া দেওয়া না দেওয়ার কোনো বিষয় আসতো না। আর সেই বাস তুমি উঠেছো ইয়েতে যাবে বলে, টাইগার পাস যাবে বলে, সেই বাস তোমাকে নিয়ে হয়তো নিউ মার্কেটে নামিয়ে দিল, তোমার কিছুই করার থাকবে না। ঠিক আছে? তো তাহলে কি হচ্ছে যে যদি কন্ট্রাক্ট না হয় এই ধরনের অব্লিগেশন গুলো অ্যারাইজ করে না, আর যদি কন্ট্রাক্ট হয় তাহলে অব্লিগেশন অ্যারাইজ করে। আর কন্ট্রাক্টের বেসিক যেটা সেটা হচ্ছে অফার। সো কন্ট্রাক্ট তৈরি হয় এক্সপ্রেস অফারের মাধ্যমে, আবার ইমপ্লয়েড অফারের মাধ্যমে। সেকেন্ডলি যেটা বলছে যে an offer must contemplate to give rise to the legal consequences। যে একটা অফার অবশ্যই আমাদেরকে আইনগত পরিণতির দিকে নিয়ে যেতে পারতে হবে। যদি পারে তাহলে সেই অফারটাকে আমরা বলবো একটা ভ্যালিড অফার, আর যদি না পারে তাহলে সেটা ভ্যালিড অফার নয়। আর ভ্যালিড অফার না হলে সেই অফার দিয়ে ভ্যালিড কন্ট্রাক্টও তৈরি হবে না। এক্সপ্রেস অফারটা একবার বলবেন? হ্যাঁ, এক্সপ্রেস অফার হচ্ছে যেটা মুখের কথায় তৈরি হয় অথবা হাতে লিখে তৈরি হয়। যেমন M says to N that he is willing to sell his motorcycle to him for টাকা 20,000. This is an express offer. অথবা X writes to Y that he offers to sell his house to him for টাকা 80,000.
there is an express offer. ঠিক আছে, বুঝতে পেরেছো? যে প্রশ্ন করেছিলে সে কি বুঝতে পেরেছো? তোমার মাইক্রোফোন অন করে বলতে হবে। অন্যান্যরা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো তাহলে যেটা হচ্ছে রেসপন্স করবে মাঝে মধ্যে। আর মাঝে মধ্যে এমনও হতে পারে যে আমি হয়তো কাউকে নাম দেখে জিজ্ঞেস করতে পারি কোনো কিছু। সো পড়াশোনায় যেন খেয়াল থাকে, এই ক্লাস অন করে দিয়ে আবার কেউ ঘুমায় পড়বে না, ঠিক আছে? আমি ইন্ডিভিজুয়ালি বাই নেম জিজ্ঞেস করব কিন্তু কোনো কিছু। এই এগুলো হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের পার্ট, ঠিক আছে? তোমাকে আমি যে মার্কিং করব 20% অথবা 30%, এই যে মার্কিং করব, সেই মার্কিং গুলো কিন্তু এই কারণেই করব যে তুমি ক্লাসে স্পন্টেনিয়াস ছিলা, ঠিক আছে? তোমার অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল ক্লাসে। এই তাহলে এটা হচ্ছে সেকেন্ড যেটা আমরা বলেছি যে an offer must contemplate to give rise to the legal consequences. একটা অফার অবশ্যই আমাকে লিগ্যাল কনসিকোয়েন্সের দিকে নিয়ে যেতে পারতে হবে, আদারওয়াইজ সেই অফারটাকে আমরা ভ্যালিড অফার বলতে পারবো না। If the offer does not intend to give rise to legal consequences, it is not a valid offer in the eye of law. আইনের চোখে সে ভ্যালিড অফার হতে পারবে না যদি সে মানে যার সাথে সে অফারটা করেছে তাকে, বা যাদের সাথে এই অফারটা হয়েছে তাদেরকে এই অফারটা যদি আইনগত পরিণতির দিকে না নিয়ে যেতে পারে। যেমন একটা এক্সাম্পল এসছে এরকম যে an offer to a friend to dine at the offerer's place. আমি তোমাকে ইনভাইট করলাম যে চলো আজকে দুপুরবেলা আমরা একসাথে খাই, লেটস হ্যাভ এ লাঞ্চ টুগেদার। তো তুমি সেটাকে কি করেছো? অ্যাকসেপ্ট করেছো যে ঠিক আছে স্যার, লেটস ডু, চলেন আমরা আজকে দুপুরবেলা একসাথে খাই। তো তাহলে কি হলো যে আমি অফার করলাম আর তোমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিলে। এখন এখানে কি আসলে কোনো কন্ট্রাক্ট হবে কিনা? ঠিক আছে, এটা আমরা এর আগেও বলেছি যে এটা কন্ট্রাক্ট হবে না। কেন? কারণ এটা হচ্ছে সোশ্যাল মোরাল নেচারের এবং এটা কখনো অব্লিগেশন ক্রিয়েট করে না, লিগ্যাল অব্লিগেশন ক্রিয়েট করে না। তো লিগ্যাল অব্লিগেশনই যদি ক্রিয়েট না করে তাহলে এটা কি করে কন্ট্রাক্ট হবে? আর এই অফারটাও ভ্যালিড অফার না, যেটা আমাদেরকে কোনো আইনগত পরিণতির দিকে নিতে পারছে না। যেমন আমি তোমাকে ইনভাইট করলাম, আমি তোমার জন্য আয়োজন করলাম, কিন্তু তুমি দুপুরবেলা আমার সাথে খেতে আসলে না। তো তাহলে কি হবে? তাহলে আমি কি তোমার বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশনে যেতে পারবো? পারবো না। এটা এই জন্য পারছি না যে এই অফারটা আমাদেরকে কোনো লিগ্যাল অ্যাকশনের দিকে, লিগ্যাল রিলেশনের দিকে নিতে পারে নাই, ইট ফেইলড। তাহলে যে অফারটা এই কাজে ফেল করেছে তাকে আমরা ভ্যালিড অফার বলতে পারবো না। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি দেখি যে একটা বিজনেস ডিল হয়েছে, আমি তোমাকে বললাম যে আই ওয়ান্ট টু সেল মাই ফ্ল্যাট টু ইউ এট টাকা 20 লাখ। হ্যাঁ, তুমি বললে যে ওকে স্যার, সমস্যা নাই, 20 লাখ মিন্স 2 মিলিয়ন টাকা। তুমি আমাকে বললে যে ওকে স্যার, আই উইল বি রেডি টু পে ইউ 2 মিলিয়ন ফর ইউর ফ্ল্যাট, নেভার মাইন্ড, আই উইল বাই ইট। তো তাহলে কি হচ্ছে, এই যে তোমার সাথে আমার সাথে এই যে একটা বিজনেস ডিল নিয়ে কথা হলো, এই যে এখানে একটা অফার আমি অফার করলাম যে আই এম উইলিং টু সেল মাই ফ্ল্যাট টু ইউ এট টাকা 20 লাখ অর 2 মিলিয়ন। তাহলে কি হলো, এবং তুমি এটা অ্যাকসেপ্ট করলে। তো এই যে আমার পার্ট থেকে যে বলাটা ছিল এটা ছিল অফার, এন্ড দ্যাট অফার ওয়াজ এ ভ্যালিড অফার। কেন? কারণ আমি তোমাকে এইভাবে ফ্ল্যাট কেনার কথা বলে তুমি যখন এগ্রি করবে, এরপরে যদি আমি তোমার কাছে ওই ফ্ল্যাট বিক্রি না করি তাহলে ইউ ক্যান টেক এভরি লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট মি। ঠিক আছে? সো এই অফারটা আমাদেরকে আইনগত পরিণতির দিকে নিতে পারছে, এই জন্য আমরা এটাকে বলছি যে এই অফারটা একটা ভ্যালিড অফার এবং এটার মাধ্যমে একটা ভ্যালিড কন্ট্রাক্টও তৈরি হবে। Number 3, the terms of the offer must be certain and not loose or vague. এখানে যেটা বলছে যে অফারের যে টার্মস গুলো আছে, যদি কোনো টার্মস থাকে তাহলে সেই টার্মস গুলো স্পেসিফিক হতে হবে, সার্টেন হতে হবে, কনক্রিট হতে হবে। এগুলো এখানে কোনো অ্যাবস্ট্রাক্ট অথবা লুজ অথবা ভেগ কোনো টার্ম যদি ইউজ করা হয় তাহলে সেই অফারটা একটা ভ্যালিড অফার হবে না। সেটা কেমন? যেমন তোমরা যদি তোমাদের বইয়ের দিকে যাও তাহলে হয়তো দেখবে যে ওখানে একটা এক্সাম্পল আছে, যেমন বলছে এক্স পারচেজড এ হর্স
from y, x y এর কাছ থেকে একটা ঘোড়া কিনলো and promise to buy another, এবং প্রমিস করলো যে আমি আরেকটা কিনবো if the first one proves lucky, যদি প্রথমটা ভাগ্যবান হয়, যদি প্রথমটা লাকি হয়। পরবর্তীতে দেখা গেল subsequently x refused to buy the second horse, x বলল যে সরি আমি দ্বিতীয় ঘোড়া যেটা তোমার কাছ থেকে কিনবো বলেছিলাম, প্রমিস করেছিলাম, কিন্তু এখন আমি এটা কিনছি না। কেন? বলবে যে ফার্স্ট ওয়ান ওয়াজ নট লাকি, প্রথমটা লাকি ছিল না। তাহলে y could not enforce, এখানে y যার কাছ থেকে ঘোড়াটা কেনার কথা ছিল সে এখানে কোনো এনফোর্সমেন্টে আসতে পারবে না এগ্রিমেন্টের, if being loose or it being loose or vague, যেহেতু এখানে টার্মটা ছিল হলো ভেগ টার্ম অথবা লুজ টার্ম, ঠিক আছে? সেই লুজ টার্মটা কি, যে আমি আরেকটা কিনবো যদি প্রথমটা লাকি হয়। তাহলে ঘোড়া লাকি হওয়ার কি মানদণ্ড আছে, আমি কি করে বুঝতে পারবো যে ঘোড়াটা লাকি ছিল অথবা লাকি ছিল না? আর আমি প্রমিস করেছি, আমিই বলেছি যদি প্রথমটা লাকি হয়। তো এখন আমার পক্ষে তো এটা খুবই সম্ভব যে আমি বলে দিলাম যে সরি ইট ওয়াজ নট লাকি, ঠিক আছে? তুমি পারলে প্রুফ করে দেখাও যে হ্যাঁ এটা লাকি, আমি তোমাকে বলছি এটা লাকি ছিল না, তুমি কি এটা প্রুফ করতে পারবে যে এটা লাকি ছিল? না স্যার, পারবো না। হ্যাঁ, তো তোমার কাছে যদি এই ধরনের কোনো মানে প্রুফ করার মতো কোনো ইনস্ট্রুমেন্ট না থাকে যে না আমি আই এম সার্টেন দ্যাট দ্য হর্স ওয়াজ লাকি, ইউ মাস্ট বাই অ্যানাদার ফ্রম মি, ঠিক আছে? আই ক্যান প্রুভ দ্যাট দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ লাকি, এই কথা বলতে পারবে ওয়াই? না স্যার। বলতে পারবে না। হ্যাঁ, তো কেন বলতে পারবে না? কারণ এই যে ঘোড়া লাকি অথবা আনলাকির বিষয়টা, পুরো বিষয়টাই হচ্ছে মানে একটা ভেগ, অস্পষ্ট। ভেগ মিন্স অস্পষ্ট। এই তো তাহলে অস্পষ্ট কোনো টার্মস যদি অফারের সাথে থাকে তাহলে সেটাকে আমরা অফার, ভ্যালিড অফার বলতে পারি না। 4 নাম্বার যেটা বলছে যে an invitation to offer is not an offer, এখানে দুইটা বিষয় এসছে, একটা হচ্ছে যেমন ইনভাইটেশন টু অফার একটা, আর একটা হচ্ছে অফার, ঠিক আছে? যেমন আমরা যদি দেখি যে ইমপ্লয়েড অফারের বিষয়টা যদি চিন্তা করি তাহলে ওখানে ছিল যে রাস্তা দিয়ে বাস চলছে, সে বাস চলাটাকে আমরা বলছি ইমপ্লয়েড অফার, কাজের মাধ্যমে হচ্ছে তো এটা, তাহলে ইমপ্লয়েড অফার। আমি বাসে উঠে গেলাম, অ্যাকসেপ্টেন্স হয়ে গেল, এটা ঠিক তো নাকি? জি স্যার। হ্যাঁ ঠিক। তাহলে একইভাবে আমি যদি একটা শপিং সেন্টারে যাই, ধর একটা রিটেল স্টোরে যাই, গেলে ওখানে দেখি যে শেলফের মধ্যে কতগুলো গুডস ডিসপ্লে করা আছে, ডিসপ্লে অফ গুডস আমরা এটাকে বলছি। তাহলে ডিসপ্লে অফ গুডস কে আমরা কি ডিসপ্লে অফ গুডস যেটা ডিসপ্লে অফ গুডস ডিসপ্লে অফ গুডস এটাকে আমি কি বলতে পারবো যে এটা হচ্ছে একটা ইমপ্লয়েড অফার? ডিসপ্লে অফ গুডস কে আমরা কি ইমপ্লয়েড অফার বলতে পারবো? স্যার পারবো। হ্যাঁ, কেমন করে? হ্যাঁ, কেমন করে হবে এটা? ডিসপ্লে অফ গুডস কে আমরা ইমপ্লয়েড অফার বলতে পারবো কিনা, কেমন করে? তোমাদের এই বিষয়গুলো শিখতে হবে যে যে কোনো জিনিস আমি যদি বলি যে এটা হবে অথবা হবে না, তাহলে এটা কেমন করে হবে অথবা কেমন করে হবে না, কি জন্য হবে অথবা কি জন্য হবে না, এই বিষয়গুলো আমাদের কিন্তু মাথায় থাকতে হবে। হ্যাঁ, এখন যেভাবে পরীক্ষা হবে
সেই পরীক্ষা সিস্টেমগুলোতে এই বিষয়গুলো আসবে। তোমাকে লজিক দিতে হবে, আর্গুমেন্টস দিতে হবে, ঠিক আছে, কোনো কিছু অ্যানালাইসিস করে দেখাতে হবে। ইউনিভার্সিটির লেখাপড়াগুলো কিন্তু এরকমই। তোমরা এখনো আছো 3rd সেমিস্টারে, এখন থেকে এই বিষয়গুলো সেট করে নিবে মাথায় যে আমাকে যে কোনো জিনিস অ্যানালাইসিস করতে পারতে হবে। যে কোনো বিষয়ের উপরে আমাকে, আমি যদি বলি হ্যাঁ একটা রং স্টেটমেন্ট, তুমি যদি কোনোভাবে বলে ফেলো যে এটা রাইট স্টেটমেন্ট, তাহলে বলতেই পারো তুমি এটার পক্ষে তোমার কাছে কি আর্গুমেন্টস আছে সেটা দিতে পারার মতো ক্যাপাসিটি তোমার যদি ডেভেলপ করে, তাহলে তোমাকে আমরা বলবো যে ইউ আর এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি, ঠিক আছে। আদারওয়াইজ 2-4 লাইন মুখস্থ করে লিখে দিলে সেটা তোমার সাথে স্কুল কলেজের স্টুডেন্টের কোনো পার্থক্য থাকবে না, ঠিক আছে। ইউনিভার্সিটি মানে হচ্ছে যেখানে জ্ঞান তৈরি হবে, where knowledge will be created, এটা হচ্ছে ইউনিভার্সিটি। আর স্কুল কলেজ হচ্ছে where knowledge will be transmitted, ঠিক আছে, যেখানে জ্ঞান বিতরণ করা হয়, knowledge will be disseminated, এটা হচ্ছে স্কুল এন্ড কলেজ। আর ইউনিভার্সিটি হচ্ছে where knowledge will be created and transmitted। হ্যাঁ, ডিসপ্লে অফ গুডস আমরা বলেছি যে এটা ইমপ্লাইড অফার হবে, কিন্তু কেমন করে এটা বলতে পারছি বলো তো? তার কারণ হচ্ছে আমি সবগুলো গুডস দেখতে চাইনি, কিন্তু ওরা আমাকে অলরেডি মানে দেখানোর জন্য ডিসপ্লে করে রাখছে। আর অন্য কারো কোনো আইডিয়া আছে? যে বলবে বলে মাইক অফ করে দিবে। হ্যাঁ, আর কেউ কিছু বলবে? স্যার আমাদের কি বলা হচ্ছে না যে গুডসটা মানে কিনো বা কিছুই বলা হচ্ছে না, আমরা দেখে নিচ্ছি, তারপর ওটাকে আবার টাকা দিয়ে আমরা কিনে নিচ্ছি, মানে ওখানে মুখে কিছু বলা হচ্ছে না, এক্সপ্রেস করা হচ্ছে না। ওকে, হ্যাঁ, তুমি একটা ভালো আর্গুমেন্টস দিয়েছো। এখন কথা হলো যে তুমি ওটা যদি ডিসপ্লে অফ গুডস যদি ইমপ্লাইড অফার হয়, তাহলে তুমি ওইটা শেলফ থেকে নেওয়ার সাথে সাথেই কি অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে কিনা? যেমন করে বাসে উঠে গেলে অ্যাকসেপ্টেন্স হয়ে যায়, তাহলে তুমি ওই শেলফ থেকে গুডসটা নিয়ে নিয়েছো, লাইব্রেরিতে গেছো, একটা বই দেখছো শেলফের মধ্যে, মানে যেখান থেকে কেনো আর কি বই, অথবা ভাড়া নাও, তো তাহলে ওইখান থেকে গিয়ে তুমি বইটা চয়েস করলা, আর সাথে সাথে এটা তুমি কি মানে কিনতে বাধ্য হয়ে যাবা? না স্যার। সাথে সাথে ওটা তুমি ভাড়া নিতে বাধ্য হয়ে যাবা? না স্যার। হ্যাঁ, যদি অ্যাকসেপ্টেন্স হতো তাহলে তো তোমার সেরকমই হওয়ার কথা ছিল। ইয়েতে গেছো, তোমার রিটেল স্টোরে গেছো, গিয়ে একটা কোনো কিছু পছন্দ করেছো, যে কোনো একটা গুডস, তাহলে পছন্দ করার সাথে সাথেই বা ধরে হাতে নেওয়ার সাথে সাথেই যদি অ্যাকসেপ্টেন্স হয়ে যায়, তাহলে তো তুমি বাধ্য হয়ে যাবে ওটা নেওয়ার জন্য এবং পে করার জন্য বাধ্য থাকবে। তাহলে এখানে মনে হচ্ছে না যে একটা ঝামেলা আছে? জি স্যার। একটা খটকা আছে মনে হচ্ছে কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো তাহলে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে invitation to make an offer, নাম্বার 1, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে অফার। তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে invitation to make an offer আর একটা হচ্ছে অফার। তাহলে এই যে ডিসপ্লে অফ গুডস, যেটা ডিসপ্লে অফ গুডস হচ্ছে এই ইনভাইটেশন টু মেক অ্যান অফার। যে ডিসপ্লে অফ গুডস তোমাকে ইনভাইট করছে যে আসো, এসে তুমি আমাকে কিনতে চাও বলে আমার মালিকের কাছে বলো, ঠিক আছে, অথবা মালিক এটাকে ডিসপ্লে রেখে তোমাকে ইনভাইট করছে, আসো তুমি এটা কিনতে চাও বলে আমাকে বলো, তখন আমি দেখব তোমার কাছে আমি এটা বিক্রি করব কিনা। তাহলে তুমি কি করবে? যাবে, গুডসটা নিবে শেলফ থেকে, নিয়ে ক্যাশিয়ারের কাছে বা টেলারের কাছে আসবে, এসে তাকে বলবে যে বা প্রাইস পে করতে চাইবে, তখন সে তোমাকে বলবে যে ঠিক আছে তুমি এটা নাও। তাহলে মূলত যে ক্রেতা সে কিন্তু এখানে অফার করছে না, মানে অফার করছে, যে ক্রেতা সে অফার করছে যে আমি এটি কিনতে চাই, এই কথা বলে সে অফার করছে। যে বিক্রেতা সে কিন্তু অফার করে নাই এখানে, ঠিক আছে, যদি সেটা ডিসপ্লে অফ গুডস হয়।
আর যদি ইন্ডিভিজুয়ালি কেউ তোমার কাছে কোনো কিছু বিক্রি করতে চায় বলে তার ইচ্ছার কথা প্রকাশ করে তাহলে সেটা অফার হবে। যেমন কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে আই ওয়ান্ট টু সেল মাই ফ্ল্যাট টু ইউ এট টাকা 2 মিলিয়ন, ঠিক আছে? তো ওইটা অফার হবে। কিন্তু কোনো জিনিস সাজিয়ে রাখা আছে কোথাও, ঠিক আছে, তুলে রাখা আছে, সেই জিনিসগুলো অফার হবে না। বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, সেই জিনিসগুলো অফার হবে না। They will not be offered. ঠিক আছে, তো তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ইনভাইটেশন টু মেক অ্যান অফার ইজ নট অ্যান অফার। এভাবে করে আমরা যদি দেখি যে একটা হচ্ছে ডিসপ্লে অফ গুডস, আরেকটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্টস, আরেকটা হচ্ছে তোমার প্রাইস লিস্ট, তারপরে তোমার হচ্ছে ক্যাটালগ, ক্যাটালগ স্পেলিং ঠিক আছে? জি স্যার। একবার ঠিক আছে, আগে ঠিক ছিল না। তাহলে যেটা হচ্ছে এই যে ডিসপ্লে অফ গুডস, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট, প্রাইস লিস্ট, ক্যাটালগ, তারপরে হচ্ছে তোমার আরেকটা আছে, এটা হলো কোটেশন, প্রাইস কোড যদি করা হয় কোথাও, এটা হচ্ছে কোটেশনস। এই সমস্ত বিষয়গুলো এগুলো হচ্ছে ইনভাইটেশন টু মেক অ্যান অফার। এগুলো হচ্ছে ইনভাইটেশন টু মেক অ্যান অফার। তাহলে ডিসপ্লে অফ গুডস আমরা ডিসকাস করলাম। অ্যাডভার্টাইজমেন্ট, যেমন পত্রিকাতে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখো যে তোমাকে হয়তো বলছে আইআইইউসি তে ভর্তি হওয়ার সময় তোমাকে বলছে যে একটা ওয়েভার দেবে, ঠিক আছে? হ্যাঁ, তো তুমি এখন এসছো, ভর্তি হয়েছো, ওয়েভার ক্লেম করছো, কিন্তু আইইউসি বলছে সরি, আমরা তোমাকে ওয়েভার দিতে পারবো না, ঠিক আছে? তো এখন তুমি কি আইআইইউসির বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যেতে পারবে? জি স্যার। জি স্যার পারবো। অ্যাডভার্টাইজমেন্টে বলেছে ওয়েভার দিবে, এখন তোমাকে ওয়েভার দিচ্ছে না, তুমি আইওসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে? স্যার পারবো। আচ্ছা, আর কেউ কিছু বলবা? এনিবডি এলস? স্যার পারবো। ওকে, আচ্ছা, আর কেউ কিছু বলবে? আচ্ছা, মনে হয় না পারবো। আমি কয়েকবার করে জিজ্ঞেস করতেছি, এই জন্য একজন বলতেছে আমার মনে হয় না পারবো, নাকি তোমার নিজের থেকেই বলছো? আচ্ছা, শোনো, এখানে তাহলে আরেকটা জিনিসের দিকে একটু যাই, এরপরে আমরা আসতেছি কনক্লুশনে আসতেছি। এই যে প্রাইস লিস্ট, কিছু দোকানের সামনে দিয়ে লেখা আছে দেখছো 70% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট, বাটার দোকানে দেখবা অনেক সময় থাকে, ঠিক আছে, বা জুতোর দোকানে অথবা ড্রেসের দোকানে থাকে কিনা দেখছো? স্যার থাকে। স্যার থাকে দেখছি। থাকে, হ্যাঁ। তো সেই দোকানে যাওয়ার পরে তোমার যেই মানে জুতোটা পছন্দ হচ্ছে বা যেটাকে খুব একেবারে ব্র্যান্ড নিউ দেখা যাচ্ছে, নতুন এসছে দোকানে,
তো তুমি সেটা কিনতে চাচ্ছ এবং ওইটার উপরে তুমি 50% ওয়েভার চাচ্ছ। তো ওই দোকানি কি তোমার কাছে ওইটা এই 50% ওয়েভারে বিক্রি করবে? না স্যার। মানে এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা তোমাদের? স্যার ওখানে তো স্যার লেখা থাকে যে এই কাপড়গুলোর উপরে 20% ডিসকাউন্ট, এই কাপড়গুলো 70% ডিসকাউন্ট, আলাদা আলাদা করে থাকে সেলে, উপরে লিখে দেওয়া থাকে যে 20% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট। কিন্তু সব সময় কি বাইরের দরজায় সেটা লেখা থাকে? বাইরের দরজায় লেখা থাকে হচ্ছে স্যার যেটা বেশি, মানে হচ্ছে ধরেন হ্যাঁ অনেক কিছুতে 20%, অনেক কিছুতে 50%, এখানে দেওয়া থাকে হচ্ছে 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভেতরে গেলে দেখা যায় স্পেসিফিক, কোনোটাতে ডিসকাউন্ট আছে কোনোটাতে নাই। জি স্যার, যেটা পছন্দ হয় ওইটাতেই হ্যাঁ। থাকে না। ওটাতেই থাকে না, এক্স্যাক্টলি, তুমি ঠিক বলেছো একদম। ঠিক আছে, তো তখন ওই যে থাকে না, তো তুমি তাহলে তাকে বলতে পারবা যে আপনি তো বাইরের দোকানে বাইরে লিখে রাখছেন ডিসকাউন্ট দেবেন, এখন দিচ্ছেন না কেন? এটা বলতে পারবে? না স্যার। ওটা বলতে পারবে না। তার কারণ এই যে কিছুক্ষণ আগে আমরা যেটা বলেছি যে ডিসপ্লে অফ গুডস যেগুলো আছে এগুলো হচ্ছে ইনভাইটেশন টু অফার। অ্যাডভার্টাইজমেন্ট, প্রাইস লিস্ট, ক্যাটালগ, কোটেশন, এগুলো সবই হচ্ছে ইনভাইটেশন টু অফার, এগুলো অফার না। যদি অফার হতো তাহলে তুমি অ্যাকসেপ্ট করলে সে তোমাকে এটা দিতে বাধ্য থাকতো। ঠিক আছে, যেহেতু এগুলো অফার না এবং যেহেতু তুমি অফার করছো, তাহলে মূলত কন্ডিশন গুলো আসে হলো তুমি যখন অফার করবে তখন তুমি গিয়ে বলতে পারো যে ওখান থেকে যেটা পছন্দ হয়েছে ওটা যে আমি এটা নিতে চাই, আমাকে যদি আপনি 20% ডিসকাউন্ট দেন। তার মানে তুমি অফার করছো, আর তুমি অফার করলেই সেই দোকানদার অ্যাকসেপ্ট করতে হবে, আমি কোনো বাধ্যবাধকতা আছে? না স্যার। না স্যার। নাই। আইআইইউসি যে সার্কুলার গুলো দিয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিয়েছিল অথবা ডিসকাউন্ট ওয়েভারের কথা বলেছিল, সেগুলো হচ্ছে সব এই অ্যাডভার্টাইজমেন্ট, প্রাইস লিস্ট, ক্যাটালগ এবং ডিসপ্লে অফ গুডস এর মধ্যে, এগুলো সব হচ্ছে ইনভাইটেশন টু মেক এন অফার। তুমি যখন আইওসি তে ভর্তি হচ্ছ তখন কি তুমি আইওসি কে বলেছিলা যে আমাকে যদি এটা দেন তাহলে আমি ভর্তি হব, আর যদি না দেন তাহলে ভর্তি হব না, এটা বলছিলা? না স্যার। না। হ্যাঁ, এটা বলো নাই। তো যেহেতু তুমি আইওসি তে ভর্তি হওয়ার সময় তুমি অফার করেছিলে আইওসি কে যে আমি আপনার এখানে ভর্তি হইতে চাই, এবং তখন আইওসি তোমার সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং তোমাকে ভর্তি করে নিয়েছে। ঠিক আছে, সো ওই অফার এবং অ্যাকসেপ্টেন্স যখন হয় তখন কিন্তু কোনো কন্ডিশন তুমিও সেট করো নাই, আইওসিও কিন্তু কোনো কিছু উল্লেখ করে নাই সেখানে। তাহলে আইনগতভাবে আইনগতভাবে তুমি কিন্তু আইওসির বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশনে যেতে পারবে না। পারতা যদি সেটা অফার হতো। এখন বুঝতে পারছো যে আইন জানা অথবা এগুলো পড়াশোনার কি দরকার আছে? জি স্যার। হ্যাঁ, তো এরকম অফার অ্যাকসেপ্টেন্সের ভেতরে অনেক কিছু থাকে যে বিষয়গুলো হচ্ছে আমাদের যদি আমরা না জানি তাহলে আমরা কন্ট্রাক্টের নেচারটাই বুঝতে পারবো না। আর যদি কন্ট্রাক্টের নেচার না বুঝতে পারি তাহলে হচ্ছে আমার কি অধিকার আছে অথবা আমার কি ইয়ে আছে সেটা আমি ভালো করে বুঝতে পারবো না। তো তাহলে নাম্বার 4 আমরা যেটা বুঝতে পারলাম যে an invitation to offer is not an offer. যদি অফার হতো তাহলে তুমি অ্যাকসেপ্ট করলেই কন্ট্রাক্ট হয়ে যেত। যেহেতু অফার না সেহেতু অফারটা তোমাকেই করতে হচ্ছে, আর তুমি অফারটা যখন করো তখন তুমি কোনো কন্ডিশন যদি দিয়ে থাকো তাহলে সেটার ভিত্তিতে সে যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে সেই কন্ডিশন ফুলফিল করতে সে বাধ্য। আর যদি তুমি অফার দাও এবং সেটার সাথে কোনো কন্ডিশন না থাকে, সেটার উপরে অ্যাকসেপ্টেন্স হয় এবং কন্ট্রাক্ট হয়, তাহলে তোমার কোনো কন্ডিশন সে ফুলফিল করতে বাধ্য নয়। নাম্বার 5, an offer may be specific or general. একটা অফার স্পেসিফিক হতে পারে অথবা জেনারেলও হতে পারে। স্পেসিফিক হচ্ছে যখন পার্টিকুলার কাউকে উদ্দেশ্য করে অফারটা করা হয়। ঠিক আছে, যখন পার্টিকুলার কাউকে উদ্দেশ্য করে অফারটা করা হয় তাকে বলা হয় এটা হচ্ছে স্পেসিফিক অফার। আর যদি হচ্ছে জেনারেল পিপলকে উদ্দেশ্য করে এটা বলা হয়, যেমন আমি একটু আগে যে অফারটার কথা বললাম যে আমি আমার ফ্ল্যাটটা 2 মিলিয়ন টাকায় বিক্রি করতে চাই, তাহলে আমি যদি এখানে বলি যে যেমন আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে আছে হলো এখানে ফারহানা মিশু, যার নাম আমি আমার পরেই দেখতে পাচ্ছি।
ফারহানা মিশু, তাহলে ফারহানা মিশু কি আসো? শুনতে পাচ্ছ আমাকে? ফারহানা মিশু আমাকে শুনতে পাচ্ছ? তোমার এখানে নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে আইমন। আইমন কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা আইমন, হ্যাঁ হ্যাঁ, আইমনকে আমি যদি বলি যে আইমন, আমি তোমার কাছে আমার ফ্ল্যাটটা 2 মিলিয়ন টাকায় বিক্রি করতে চাই, তাহলে এটা হবে স্পেসিফিক অফার। ঠিক আছে? আর আমি যদি বলি যে তোমাদের এই ক্লাসে সবাইকে উদ্দেশ্য করে আমি যদি বলি যে I want to sell my flat to you, to any one of you at টাকা 20 lakhs, তাহলে কি হবে? এটা হবে জেনারেল অফার। আমি তোমাদের 30 জনকে বা 33 জনকে উদ্দেশ্য করে এই কথাটা বললাম যে আমি আমার ফ্ল্যাট 20 লাখ টাকায় সেল করতে চাই। এখন তোমাদের মধ্য থেকে যে কেউ এটা অ্যাকসেপ্ট করবে, তখন এটাকে আমরা বলছি জেনারেল অফার। আর যদি পার্টিকুলারলি কারো নাম উদ্দেশ্য করে বলি যে হ্যাঁ আমি তোমার কাছে এটা বিক্রি করতে চাই, তাহলে এটা হচ্ছে স্পেসিফিক অফার। আর আমি যদি অনেককে উদ্দেশ্য করে বলি যে তোমাদের কাছে আমি এটা বিক্রি করতে চাই যে কারো কাছে, তখন সেটা হবে জেনারেল অফার। ঠিক আছে? জি স্যার। An offer may be specific or general. An offer is said to be specific when it is made to a definite person or persons. Such an offer can be accepted only by the person or persons to whom it is made. Thus, where M makes an offer to N to sell his bicycle for taka 200, there is a specific offer, and N alone can accept it. General offer, on the other hand, is one which is made to the world at large. ঠিক আছে? অথবা মানে to a large community. তাহলে কি হবে? Or public in general, and may be accepted by any person who fulfills the requisite condition. তাহলে যেই এই কন্ডিশন ফুলফিল করতে পারবে সেই অ্যাকসেপ্ট করতে পারবে, যদি এটা জেনারেল অফার হয়। আর যদি স্পেসিফিক অফার হয়, তাহলে যাকে এই অফারটা করা হলো সেই শুধুমাত্র অ্যাকসেপ্ট করতে পারবে। তাহলে বোঝা গেছে? স্যার। Number 6, an offer must be communicated to the offeree. একটা অফার অবশ্যই অফারির কাছে কমিউনিকেটেড থাকতে হবে। ঠিক আছে? An offer is said effective. আমরা একটা অফারকে ইফেক্টিভ বলতে পারি only when it is communicated to the offeree. আমি তোমাকে একটা অফার করলাম, তুমি যদি এটা নাই জানো, তাহলে এটা তোমার কাছে অফার হিসেবে এটা কাউন্টেড হবে না। ঠিক আছে? এই যেমন আমরা যদি দেখি একটা এক্সাম্পল, এরকম একটা এক্সাম্পল তোমাদের বইয়ে আছে, সেটা হচ্ছে একজন ক্রিমিনাল তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। একজন ক্রিমিনালকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এখন এই কথা শুনে সেই ক্রিমিনাল নিশ্চয় এমন জায়গায় পালাবে যেখান থেকে তাকে খুঁজে পাওয়া যাবে না। জি স্যার। হ্যাঁ, খুব রিমোট কোনো এরিয়াতে, একটা আননোন জায়গাতে সে হয়তো গিয়ে পালিয়ে থাকবে, সেখানে সে হয়তো বোরখাও পরে থাকবে। ঠিক আছে? তার কোমরে একটা পিস্তলও থাকতে পারে।
সে গোফ শেভ করে ফেলতে পারে, ঠিক আছে, ডিসগাস্ট অবস্থায়, হ্যাঁ ডিসগাস্ট অবস্থায় সে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, সে নৌকোর ভেতরে গিয়ে আশ্রয় নিয়ে থাকতে পারে, ঠিক আছে। তো তাহলে যেটা আমরা দেখলাম যে একজন ক্রিমিনাল সে পালিয়ে আছে, তাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা আছে। এখন একজন সেই ক্রিমিনালকে ধরতে পারলো, ধরতে পেরে সে কাছের থানাতে তাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে তাকে থানায় সোপর্দ করলো। থানায় দিয়ে আসার পরে সে এলাকায় এসে জানতে পারলো যে একটা ছবি দেখে পত্রিকাতে বা কারো কাছে একটা ছবি দেখে সে জানতে পারলো যে এটা একটা ক্রিমিনাল যাকে ধরতে পারলে পুরস্কার ঘোষণা করা আছে। এখন একজন ধরো এরকম যে সে ওই যে নিয়ে থানায় দিয়ে আসলো এই ক্রিমিনালকে, সেই ছবিটা দেখে চিনতে পারলো এবং বললো যে আরে এই তো সেই ক্রিমিনাল যাকে আমি ধরে একটু আগে থানায় দিয়ে আসছি, এর জন্য পুরস্কার ঘোষণা করা আছে। তখন সে থানায় গেল, গিয়ে বললো যে স্যার আমি তো কিছুক্ষণ আগে এই ক্রিমিনালকে ধরে দিয়ে গেছিলাম, এই যে দেখেন ছবির সাথে মিল আছে, এর জন্য তো পুরস্কার ঘোষণা করা আছে, আমাকে আপনারা পুরস্কার দেন। এখন তাকে কি পুরস্কার দেওয়া হবে? না স্যার। কেন দেওয়া হবে না? স্যার সে তো জানতোই না যে সাথে সাথে জিজ্ঞাসা করার দেরি হয়ে গেছে তাই। স্যার হ্যাঁ। প্রমাণ নাই যে ওই দিছিল। না না, কেন প্রমাণ থাকবে না? পুলিশ তাকে চিনবে না? সে থানায় এনে দিয়ে গেছে এত বড় একজন ক্রিমিনালকে, পুলিশ তাকে চিনে? যে সে বলবে স্যার এই যে আমাকে আপনি চিনেন না, আমি কিছুক্ষণ আগে দিয়ে গেলাম একে থানায়, ঠিক আছে, হ্যাঁ চিনি তো, তোমাকে তো চিনি, হ্যাঁ তুমি তো স্যার আসছিলে। রেকর্ড থাকে তো, পুলিশদের কাছে তো স্যার রেকর্ড থাকে। ধরো সব রেকর্ড আছে, একেবারে সবকিছু আছে, যে দিয়ে গেছে তাকে পুলিশ একেবারে একেবারে বাই নেম অথবা ইয়েতে চিনতে পারছে, এলাকার ছেলে, তাকে চিনবে না? অবশ্যই চিনবে। হ্যাঁ, তো সবই ঠিক আছে, চেনা অচেনা কোনো বিষয় নয়, পুলিশ তাকে রাইটলি চিনতে পারছে যে সেই দিয়ে গেছে ক্রিমিনালকে থানায়। তো এখন কি তাকে পুরস্কার দিবে? স্যার যদি কন্ডিশন থাকে তাহলে তো স্যার দিতে হবে। কি কন্ডিশন? ধরেন আমরা অনেক সময় বলি না যে এই বাচ্চাটাকে খুঁজে দিলে এত টাকা দিব, ওরকম অনেক কন্ডিশন দিয়ে থাকে না, তাহলে ওরকম যদি কন্ডিশন থাকে তাহলে স্যার পাবো, যদি কন্ডিশন না থাকে তাহলে পাবো না। ওকে ঠিক আছে, তুমি ভালো কথা বলেছো, বাচ্চাটাকে ধরতে পারলে ফেরত দিতে পারলে, এরকম কেউ একজন একটা বাচ্চাকে এক জায়গায় খুঁজে পেয়েছে এবং তোমার কাছে ফেরত দিয়ে গেছে, ফেরত দিয়ে সে বাসায় চলে গেছে, তখন কোনো কিছু বলে নাই, 2-3 ঘন্টা পরে ঘুরে এসে আবার বলতেছে যে আমি তো আপনার বাচ্চাটাকে এখানে বাসায় ফেরত দিয়ে গেছিলাম, আপনারা তো একটা পুরস্কার ঘোষণা করছিলেন, সেই পুরস্কারটা দেন আমাকে, দিবে? আর সে তো পুরস্কারের কথা জানতোই না, তাহলে দিবে কেন? হ্যাঁ, এটা হচ্ছে যে বিষয়, একটা হচ্ছে যে অফার যদি মানে যিনি অ্যাকসেপ্ট করলেন তিনি কি অ্যাকসেপ্ট করলেন, তিনি তো অফার অ্যাকসেপ্ট করতে হবে। তো এখন উনি তো অফারের কথা জানতেনই না, মানে অফার ওনার কাছে কমিউনিকেটেডই হয় নাই, অফারের কোনো কমিউনিকেশনই হয় নাই ওনার কাছে, তাহলে উনি কি অ্যাকসেপ্ট করলেন? এবং সেটার জন্য তো উনি কোনো কিছু ক্লেম করতে পারেন না, দেয়ার ইজ নো কন্ট্রাক্ট। হ্যাঁ, সেখানে একটা কনস্ট্রাকটিভ অথবা কোয়াজি কন্ট্রাক্ট হবে, যেটা এই অফার অ্যাকসেপ্টেন্সের বাইরে। আর কনস্ট্রাকটিভ কোয়াজি কন্ট্রাক্টের শর্ত অন্য জিনিস, সেটা হচ্ছে তুমি একে এখানে দিয়ে গেছো, তোমার কোনো খরচ খরচা হয়েছে কিনা আমি সেটা দিয়ে দিব, কিন্তু কোনো পুরস্কার ঘোষণা করা হয়েছে সেটা আমি তোমাকে দিব না। যদি তুমি এটার বিষয়ে জানতে, তাহলে তুমি প্রথমেই এসে এটা ক্লেম করতে, তুমি প্রথমবারই এসে আমার কাছে এটা চাইতে যে হ্যাঁ আপনারা পুরস্কার ঘোষণা করেছেন, আমি তাকে ধরে এনেছি, এখন পুরস্কার দেন। তুমি প্রথমে চাও নাই, তার মানে হচ্ছে তুমি বিষয়টা জানতা না, তুমি পরে জেনেছো। তাহলে অফার কি হবে? অ্যাকসেপ্টেন্সের আগে হইতে হবে, অফার অ্যাকসেপ্টেন্সের পরে হইতে পারবে না, বুঝতে পেরেছো? বা অ্যাকসেপ্টেন্স অফারের পরে হইতে হবে, অ্যাকসেপ্টেন্স অফারের আগে হইতে পারবে না। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো কি বলছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এখন যেহেতু সে ধরো এই বিষয়টা জানতো না,
তোমাদের কাছে হয়তো একটু খারাপ লাগছে, সে এত কষ্ট করলো, ধরে থানায় দিয়ে গেল, কিন্তু এটার জন্য তো সে কোনো পুরস্কার পাইলো না, যেটা ঘোষণা করা ছিল এটা সে পাইলো না। এটা একটু কেমন লাগতেছে? হ্যাঁ, কেমন লাগার কোনো কারণ নাই। তার কারণ হচ্ছে যে সে যদি অফারটা জানতো, তাহলে সে অফার অনুযায়ী রোল প্লে করত, সে অফার অনুযায়ী সময়, মেধা, শ্রম এগুলো খরচ করত। কিন্তু সে কি মেধা, সময়, শ্রম এগুলা অফার অনুযায়ী খরচ করেছে, নাকি তার চোখের সামনে একটা কিছু পড়েছে, তার কাছে ক্রিটিক্যাল মনে হয়েছে, সে ওটা অনুযায়ী অ্যাক্ট অথবা রিয়েক্ট করেছে, সে তার সামাজিক দায়িত্ব পালন করেছে? সে তার সামাজিক দায়িত্ব পালন করছে। এক্স্যাক্টলি, সে অফার অনুযায়ী কোনো কাজ করে নাই। যদি সে অফারটা আগে জানতো, তাহলে সে হয়তো এমন করতো যে ওই ছবিটা সে মনে রাখার চেষ্টা করতো, সেই অনুযায়ী মানুষকে সে খুঁজে দেখতো যে কেউ এটার সাথে ম্যাচ করে কিনা। ঠিক আছে, সে তার সময়, মেধা, শ্রম এগুলো খরচ করতো। তাহলে যদি যে সময়, মেধা, শ্রম খরচ করবে সে না পুরস্কার পাবে? পুরস্কারটা কি জন্য? ঠিক আছে, সো এটা জাস্টিফাইড, ল এর চোখে এটা জাস্টিফাইড। তুমি কি বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, গুড, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখলাম যে একটা an offer must be communicated to the offeree, এটা অবশ্যই কমিউনিকেটেড হতে হবে, আদারওয়াইজ এটা তোমাদের বইয়ে एग्जांपले বলছে যে a without knowing that a reward has been offered for the arrest of a particular criminal, এ যখন জানতোই না যে একজন ক্রিমিনালকে ধরার জন্য কোনো পুরস্কার আছে, catches the criminal and gives the information to the superintendent of police, সে এটার বিষয়ে জানতো না এবং সে পুলিশের কাছে, পুলিশের এসপির কাছে ওই ক্রিমিনালের ব্যাপারে একটা ইনফরমেশন কনভে করেছে। এ ক্যানট রিকভার দ্য রিওয়ার্ড, এ রিওয়ার্ড ক্লেম করতে পারবে না, as he cannot be said to have accepted the offer, যেহেতু সে অফারটা অ্যাকসেপ্ট করেছে বলে আমরা মনে করতে পারছি না। when he was not at all aware of it, যেহেতু সে আসলে এই বিষয়টা সচেতন ছিল না, এই জন্য সে এখানে রিওয়ার্ড পাবেন। ঠিক আছে, এই এরপরে 7 নাম্বার যেটা, সেটা বলছে যে an offer should not contain a term the non compliance of which would amount to acceptance, একটা অফার কখনোই এমন ধরনের কোনো টার্মস অ্যাড করতে পারবে না যেটা সে যাকে বলল সে যদি এটার সাথে নন কমপ্লাই করে তাহলে ধরে নেওয়া হবে যে অ্যাকসেপ্টেন্স। যেমন আমরা খুব সহজ করে বলি, কথাটা একটু জটিল শোনা যাচ্ছে, যেমন তুমি অফারের সাথে এমন কোনো কন্ডিশন দিতে পারবা না যে যাকে তুমি অফারটা করেছো সে বাধ্য হবে তোমার অফারটা অ্যাকসেপ্ট করতে। ইট মিন্স যে তুমি ইউ ক্যানট মেক সামওয়ান বাউন্ড টু অ্যাকসেপ্ট ইওর অফার, ইউ ক্যানট মেক সামওয়ান বাউন্ড টু অ্যাকসেপ্ট ইওর অফার। যেমন ধরো আইইউসি এখন কি করেছে, তোমাকে রেজিস্ট্রেশন অফার করেছে, তাই না? জি স্যার। আইইউসি বলছে যে একটা ডেডলাইন দিয়েছে 26, তুমি যদি এই সময়ের মধ্যে একটা পেমেন্ট করো এবং তুমি তোমার প্যানেলে যাও, গিয়ে কোর্সগুলো রেজিস্ট্রেশন করতে চাও, এটা তুমি আমাকে বলো, অথবা তুমি রেজিস্ট্রেশন যদি ওইখানে সাবমিট করে দাও, কোর্সগুলো সিলেক্ট করে তুমি যদি সাবমিট করে দাও, তাহলে আমি ধরে নিব তুমি রেজিস্টার্ড। এটাই তো মেথড নাকি? জি স্যার। হ্যাঁ হ্যাঁ জি স্যার, এটা হচ্ছে মেথড। এখন যদি এরকম হয় যে আইইউসি তোমাকে বলে যে 26 তারিখের মধ্যে তুমি রেজিস্ট্রেশন করতে হবে, যদি না করো তাহলে 26 তারিখের পরে আমি ধরে নিব তুমি রেজিস্টার্ড এবং তুমি অবশ্যই পে করতে হবে, এটা কি আইইউসি বলতে পারবে? না স্যার, বলতে পারবে না। হ্যাঁ, 26 তারিখের মধ্যে তোমাকে আইইউসি অফার করেছে রেজিস্ট্রেশন, এখন তুমি সেই অফার অ্যাকসেপ্টও করতে পারো, নাও করতে পারো। ঠিক আছে, অথবা 26 তারিখের মধ্যে তুমি আইইউসি কে লিখিতভাবে জানাতে পারো যে আমি অ্যাকসেপ্ট করছি অথবা করছি না। কিন্তু তুমি যদি এটা না করো তাহলে আইইউসি তোমাকে রেজিস্টার্ড হিসেবে কাউন্ট করতে পারবে না এবং তোমাকে কোনো ধরনের কোনো পেমেন্ট দেওয়ার ব্যাপারে প্রেসার ক্রিয়েট করতে পারবে না। ইন দ্যাট কেস যে ইউ হ্যাভ নো রিলেশন উইথ আইইউসি ইন দিস সেমিস্টার as you are not registered। ঠিক আছে, এই সেমিস্টারের জন্য তুমি আইইউসির স্টুডেন্ট হিসেবে
ট্রিটেড হবে না। কিন্তু আইইউসি কোনো অধিকার নাই যে তুমি যদি রেজিস্ট্রেশন না করো তাহলে তোমাকে রেজিস্টার্ড স্টুডেন্ট হিসেবে কাউন্ট করার এবং তোমার কাছে পেমেন্ট চাওয়ার। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তবে একটা বিষয় আছে এখানে, সেটা হলো যে রেজিস্ট্রেশন না করলে সেটা একটা কথা, তবে সেমিস্টার ড্রপ দেওয়ার একটা অপশন আছে এখানে। তুমি চাইলে সেমিস্টার ড্রপ দিতে পারবে, সেই অপশনটা আইওসি রেখেছে। সেই ক্ষেত্রে তোমার কিছু ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন যেগুলো হয়তো অটোমেটিক্যালি হয়ে যায় তুমি যদি আননোটিসড অ্যাবসেন্ট থাকো। অবশ্য সেটা রেজিস্ট্রেশনের পরে হয় বিষয়টা। তুমি যদি রেজিস্ট্রেশনই না করো তাহলে সেটা তোমার কোনো ইমপ্লিকেশন হবে না। আর রেজিস্ট্রেশন করার পরে যদি তুমি অ্যাবসেন্ট থাকো তাহলে তোমার উপরে কিছু ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন আসবে। ঠিক আছে? এই তো যাই হোক, এটা হচ্ছে বিষয় যে একটা অফারের সাথে কখনো এটা থাকতে পারবে না। আমি কাউকে বলতে পারবো না যে তুমি 10 তারিখের মধ্যে এটা অ্যাকসেপ্ট করতে হবে, যদি না করো তাহলে আমি ধরে নিব এটা অ্যাকসেপ্টেড। এই ধরনের কোনো কথা তুমি বলতে পারবে না। ঠিক আছে? যেমন বলছে যে an offerer cannot say that if acceptance is not communicated up to a certain date, যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাকসেপ্ট করা না হয়, the offer would be presumed to have been accepted, ধরে নেওয়া হবে যে এই অফারটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। if the offeree does not reply, there is no contract because no obligation to reply can be imposed on him on the ground of justice. ঠিক আছে? সো এটা আমি করতে পারবো না তোমাকে যে I cannot make you bound to accept the offer by any means, এটা আমি করতে পারি না। You have full independence to accept or reject, either accept or reject the offer. You have full independence. I cannot make you bound to accept the offer. 8 নম্বরে যেটা বলছে যে an offer can be made subject to any terms and condition. দেখো এটা 7 নাম্বার পয়েন্টের সাথে কিছুটা কন্ট্রাডিক্টরি। 7 নম্বরে বলেছে যে কোনো এমন কোনো কন্ডিশন তুমি দিতে পারবে না যেটা যেটা ইয়ে হয়, মানে কন্ট্রাক্ট, মানে অফারটা অ্যাকসেপ্ট করতে বাধ্য করা হয়। আবার 8 নম্বরে বলছে তুমি একটা অফারের সাথে যে কোনো ধরনের টার্মস এন্ড কন্ডিশন দিতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে 7 নাম্বার পয়েন্টটাকে মাথায় রেখে তুমি একটা অফারের সাথে যে কোনো ধরনের কন্ডিশন দিতে পারবে। মাথায় রেখে মানে কি, মানে ওই যে ওই টার্মটা যেটা একজন অফারিকে বাধ্য করে অফারটা অ্যাকসেপ্ট করতে, সেই টার্মটা বাদ দিয়ে অন্য যে কোনো ধরনের টার্ম তুমি দিতে পারবে। যেমন তুমি আইওসি তে এসে যখন ভর্তি হতে হও, একটু আগে বলছিলাম যে ইনভাইটেশন টু অফার এবং অফারের মধ্যে যে পার্থক্য। তো আইওসি তোমাকে অ্যাড, সার্কুলার, এটা ওটা বিভিন্ন কিছু অ্যাপ্লিকেশন ফর্ম এগুলো দিয়ে তোমাকে ইনভাইট করেছে, আসো এসে আমার এখানে ভর্তি হতে চাও বলে বলো, তাহলে আমি অ্যাকসেপ্ট করে নিয়ে তোমাকে ভর্তি করাই দিচ্ছি। ওই সময়ে তুমি চাইলে আইওসি কে বলতে পারতে যে আমাকে যদি 50% কনসেশন করে দেওয়া হয়, আমাকে যদি 50% ওয়েভার দেওয়া হয় তাহলে আমি আইওসি তে ভর্তি হব, আর যদি না দেওয়া হয় তাহলে আমি ভর্তি হব না। তখন আইওসি যদি তোমাকে এই অ্যাসিউরেন্স দিয়ে থাকে যে হ্যাঁ ঠিক আছে তুমি ভর্তি হও, তোমাকে আমি 50% ওয়েভার দেব, তাহলে পরে তোমার এই যে অফার সেটা উইথ কন্ডিশন তোমার এটা ভ্যালিড অফার হবে। ঠিক আছে? এবং আইওসি যদি এটা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে আইইউসি উইল রিমেইন বাউন্ড টু পে ইউ 50% ওয়েভার। কারণ কি, কারণ তোমার অফারের সাথে ওটা ছিল কন্ডিশন এবং সেই কন্ডিশনে আইওসি তোমার এটা অ্যাকসেপ্ট করেছে, তাহলে নাও আইইউসি ইজ বাউন্ড টু অনার ইউ উইথ দ্যাট ওয়েভার। ঠিক আছে? আদারওয়াইজ তুমি ভর্তি হওয়ার সময় যদি কোনো কন্ডিশন না দাও তাহলে সেটা কিন্তু আইওসি তোমার সেই কন্ডিশন বা নতুন করে কোনো ক্লেম এটা আইওসি ফুলফিল করতে বাধ্য নয় আইনগতভাবে। তুমি ভর্তি হওয়ার সময় যে কোনো ধরনের কন্ডিশন দিতে পারবে। তুমি বলতে পারবে যে আমাকে আপনি হোস্টেলে রাখতে হবে এবং ফ্রি আমাকে হোস্টেলে রাখতে হবে। ঠিক আছে? আইওসি যদি সেটা অ্যাকসেপ্ট করে তাহলে ওটা করতে আইওসি বাধ্য। তুমি বলতে পারো যে আমাকে ফুল ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি দিতে হবে, আমাকে প্রতিদিন বাসা থেকে ক্যাম্পাসে নিয়ে আসতে হবে, আবার বাসার সামনে নিয়ে নামায় দিতে হবে, এই কন্ডিশন তুমি দিতে পারো। সেই কন্ডিশনে আইওসি যদি রাজি হয় তাহলে সে সেটা করতে বাধ্য, আর যদি রাজি না হয় তাহলে সে করতে বাধ্য না।
তাহলে এই বিষয়গুলো এখানে খুব সূক্ষ্ম কিছু বিষয় আছে যেগুলো আমরা যদি না বুঝি তাহলে দেখা গেল যে আমরা কিন্তু পরে লিগ্যাল অ্যাকশনে গেলেও হেরে যাব। ঠিক আছে, এই সে চট করে বলে ফেলবে, তার আইনজীবী যখন সেট করে দিবে তখন বলে দিবে যে হ্যাঁ আইওসি তোমাকে অ্যাডমিশন ইয়ে করেছিল, ইনভাইট করেছিল এবং তুমি এসে অ্যাডমিশন অফার করেছিলে, তখন আইওসি অ্যাকসেপ্ট করেছিল। তুমি কি তোমার অফারের সাথে কোনো কন্ডিশন দিয়েছিলে? তুমি যদি বলো যে না আমি তো দিই নাই, তখন বলবে যে হ্যাঁ তুমি যদি তোমার অফারে কোনো কন্ডিশন না দিয়ে থাকো তাহলে আইওসি এর আগে পরে যা প্রমিস করেছে এগুলো সবই হচ্ছে ইনভাইটেশন টু অফার, আর পরবর্তীতে তোমার অফারের ভিত্তিতে যে অ্যাকসেপ্টেন্স হয়েছে সেটাই হচ্ছে মূল কন্ট্রাক্ট। ওই কন্ট্রাক্টের আন্ডারে আইওসি তোমাকে কোনো কিছু দিতে বাধ্য না। কোর্ট সাথে সাথেই তার কথা শুনবে, তোমার কথা শুনবে না, কারণ সে তখন লিগ্যাল গ্রাউন্ডে কথা বলেছে, ল অফ কন্ট্রাক্টের মেরিট অনুযায়ী কথা বলেছে, অফারের অ্যাকসেপ্টেন্সের মেরিট অনুযায়ী কথা বলেছে, তার কথা কোর্ট শুনবে। তাহলে এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট, যে একটা অফারের সাথে যে কোনো ধরনের টার্মস এন্ড কন্ডিশন থাকতে পারে, তবে ওটা নয় যেটা কাউকে অফারটা অ্যাকসেপ্ট করতে বাধ্য করে, ওটা ছাড়া আর যে কোনো ধরনের টার্মস এন্ড কন্ডিশন থাকতে পারে। নাম্বার 9, টু আইডেন্টিক্যাল ক্রস অফারস ডু নট মেক এ কন্ট্রাক্ট। দুইটা আইডেন্টিক্যাল ক্রস অফার যদি হয়ে যায় তাহলে তারা কখনো কন্ট্রাক্ট তৈরি করতে পারবে না। কেমন? আমরা যদি একটু দেখি, এ আর বি দুইজন হচ্ছে, একজন হচ্ছে অফারর আর একজন হচ্ছে অফারি। দেখো অফারর, আমরা যদি এভাবে দেখি, অফারর আর আরেকজন হচ্ছে অফারি। যে অফার করে তাকে বলে অফারর, আর যাকে অফার করে তাকে বলে অফারি, যে অ্যাকসেপ্ট করবে আর কি। তাহলে একজন হচ্ছে অফারর আর একজন হচ্ছে অফারি। আচ্ছা, এ বি এর কাছে একটা অফার করলো, সেটা হচ্ছে ধরো আজকে 24 তারিখ, আমরা যদি বলি 19, আজকে ডেটে দেই 19 জুলাই। হ্যাঁ, কি বিষয়ে এটা করলো? 2020। কি বিষয়ে করলো? যেমন এ বি এর কাছে বিক্রি করতে চায় 100 bags of হচ্ছে রাইস। ঠিক আছে, একটা পার্টিকুলার ব্র্যান্ড বললো যে এটা হয়তো ধরো একটা কাটারি ভোগ অথবা নাজির শাইল, এরকম বললো যে 100 bags of রাইস সে বিক্রি করতে চায়। এটা হচ্ছে কন্ট্রাক্ট হলো টু সেল, বিক্রি করতে চায়। আচ্ছা, একই দিনে এই অন 19th জুলাই 20 বি এর কাছে আরেকটা প্রপোজাল দিল যে সে কি করতে চায়। বি এর কাছে একটা প্রপোজাল দিল যে সে ওই 100 bags of রাইস, একই জিনিস, এটা হচ্ছে টু বাই, সেটা কিনতে চায়।
সে এটা কিনতে চায়। তাহলে কি হলো, একজন বলল টু সেল আর আরেকজন বলল টু বাই, একই জিনিস, সেম 100 bags of rice, 100 bags of rice, এবং ডেটটা হচ্ছে 19। দুইজনই কি করলো, তোমার দুইজনকে অফার করলো। তাহলে একজন বিক্রি করার জন্য অফার করলো, আরেকজন কেনার জন্য অফার করলো। তো যখন বিক্রি করার জন্য এ অফার করেছে তখন এ ছিল অফারর এবং বি ছিল অফারি। আবার বি যখন এর কাছে অফার করলো যে সে কিনতে চায়, তখন আবার কিন্তু বি হয়ে গেল অফারর, বি এখানে হয়ে গেল অফারর, যেহেতু সে অফার করছে, সে কিনতে চায় বলে অফারর, এবং এ হচ্ছে এখানে অফারি। তাহলে এই একই জিনিসের জন্য দুইজন একই ডেটে অফার করার কারণে দুইজনেরই স্ট্যাটাস হয়ে গেল একই বিষয়ের উপরে, অফারর এবং অফারি। এখন এই অবস্থায় কি চুক্তি হবে? ইজ ইট পসিবল টু ফর্ম এ কন্ট্রাক্ট? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে কি কন্ট্রাক্ট সম্ভব হবে? এবং এই যে দুইটা অফার হয়েছে, এই যে দুইটা অফার হয়েছে, এই দুইটা অফার কি এগুলা ভ্যালিড অফার হবে? স্যার ভ্যালিড তো হবে, বাট বুঝতেছি না ভালো করে। এমনি সিচুয়েশনটা বুঝতে পেরেছো কিনা? জি না স্যার। স্যার, স্যার আরেকবার যদি কোশ্চেনটা করতেন, স্যার বুঝি নাই। আচ্ছা, এ বি এর কাছে 100 ব্যাগ রাইস কেনার জন্য 19শে জুলাই আজকে ধরো একটা অফার পাঠাইলো, ঠিক আছে, একটা ধরো বাই পোস্টে একটা অফার পাঠাই দিল যে সে এটা কি করতে, বিক্রি করতে চায়। আবার একই পরিমাণে একই জিনিস কেনার জন্য এটা বি এ কে অফার করলো যে আমি এটা কিনতে চাই। একজন বললো বিক্রি করতে চায়, আরেকজন বললো কিনতে চায়, একই জিনিস একই দিনে তারা একজন আরেকজনকে অফার করলো, যার কারণে তাদের দুইজনেরই স্ট্যাটাস হয়ে গেল অফারর অফারি, অফারর অফারি। তাহলে এই সিচুয়েশনে তারা যে দুইজনই অফার করলো একই জিনিসের জন্য, এই অফারগুলো কি ভ্যালিড অফার হবে? স্যার এখানে স্যার কি টাইমিংটা কোনো ডিপেন্ড করবে, মানে হচ্ছে যে টাইমটা, ডেট না? হ্যাঁ, এখানে টাইমের বিষয়টা হলো যে তোমার যেহেতু একই দিনে অফারটা করেছে, ধরো এখানে হচ্ছে যে ফোনে কথা বলা যাচ্ছে না। ফোনে কথা বললে তাহলে এরকম হবে না। যদি চিঠি পাঠায় তাহলে কেবলমাত্র এই ধরনের ব্যাপার ঘটতে পারে, ঠিক আছে, যে কেউই জানে না একজন আরেকজনকে অফার করে বসে আছে, এবং আজকে আজকে তারা চিঠি পোস্ট করলো এবং আগামীকালকে অলমোস্ট একই সময়ে যখন ডাক পিয়ন চিঠি ডেলিভারি দেয় তখন উভয়ের কাছে উভয়ের অফার গিয়ে পৌঁছাইলো। তাহলে সেই অফারগুলো ভ্যালিড অফার হবে কিনা? স্যার হবে, আই থিংক। স্যার হবে। স্যার হবে। আচ্ছা স্যার হবে আচ্ছা না। হ্যাঁ, হবে না কে বলছে? স্যার আমি। হ্যাঁ, আচ্ছা, আমির নাম কি? নাইলা? জি স্যার। জাওয়াদ আফনা, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, নাইলা। তো তুমি বলো যে হবে না, এটা কেন? এটার পক্ষে তোমার যুক্তি কি? স্যার কারণ কেউ স্যার অ্যাকসেপ্ট করে নাই, মানে দুইজনেই তো অফার করছে, আর ও বি যখন অফারটা পাইছে তখন তো অলরেডি সে না জেনেই ওইটা অ্যাকসেপ্ট করে ফেলছে, আর ওইটা তো এ জানে না ওরকম কিছু। আচ্ছা, ঠিক আছে।
এখন কথা হলো যে তুমি যে কথাগুলো বলেছো মোটামুটি ঠিক আছে, কাছাকাছি গেছে। দুইজনই এখানে অফারর এবং অফারি। আমরা জানি যে একটা অফারে কেবলমাত্র একজন অফারই থাকে, একজন অফারর থাকে আর একজন অফারি থাকে, ঠিক আছে? এটা এই অফাররটা একটু এখানে উপরের দিকে থাকলে ভালো হয়, তার কারণ হচ্ছে সে স্যার এখানে দুজনই অফার না, দুজনই তো অফার করছে, কেউ তো হ্যাঁ। অ্যাকসেপ্ট করেনি। দুইজনই অফার করছে, এক্স্যাক্টলি। কিন্তু দুইজন অফার করার কোনো সুযোগ তো নাই। জি স্যার। যে কোনো একজন অফার করতে হবে, ঠিক আছে? যে কোনো একজন অফার করতে হবে, যে কোনো একজন অফার, দুইজন অফার করার কোনো সুযোগই নেই। তো সেই জন্য বলছে যে এখানে এটা ইয়ে হবে না, এগুলো ভ্যালিড অফার হবে না। একটা এগ্রিমেন্ট হওয়ার জন্য একজনকেই অফার করতে হবে এবং একজনই অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? এখানে দুইজনেরই স্ট্যাটাস আমরা দেখি একই জিনিসের জন্য অফার অর অফারি। যদি ভিন্ন জিনিসের জন্য অফার অর অফারি হতো, যে উনি 100 ব্যাগ চালের জন্য অফার করেছেন আর উনি 100 ব্যাগ আয়রন বিক্রি করার জন্য অফার করেছেন, তাহলে আবার দুইটাই ভ্যালিড অফার হতো। বুঝতে পেরেছো? আমাদের পয়েন্টটা হচ্ছে টু আইডেন্টিক্যাল ক্রস অফার। টু আইডেন্টিক্যাল ক্রস অফারস ডু নট মেক এ কন্ট্রাক্ট। আইডেন্টিক্যাল মানে হচ্ছে সেম জিনিসের জন্য এখানে অফার করা হয়েছে এবং একই দিনে হয়েছে। ক্রস অফার বলা হচ্ছে এই জন্য, ক্রস অফার মানে হচ্ছে একই দিনে হয়েছে। যদি একই দিনে হয় এবং এখানে এখানে যেটা হলো সেটা হলো যে একই জিনিসের জন্য দুইজনই অফার করে বসে আছে, তাহলে এখন কে কার্ডটা অ্যাকসেপ্ট করবে? এটা দিস ইজ এ বিগ কোশ্চেন, যে হু উইল অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট, ঠিক আছে? সো হু উইল অ্যাকসেপ্ট, দিস ইজ এ কোশ্চেন। হু উইল অ্যাকসেপ্ট। দেখো এখান থেকে এই প্রশ্নটা আসতেছে না যে আসলে কে অ্যাকসেপ্ট করবে? আসতেছে কিনা এই ধরনের একটা প্রশ্ন? হ্যাঁ, হু উইল অ্যাকসেপ্ট, এটা কোশ্চেন আসতেছে এখানে। তো এই জন্য বলছে যে তোমার who will accept, এই ধরনের প্রশ্ন রাখা যাবে যে who will accept, এটা যেন প্রশ্নের জন্য না থাকে। যদি একটাই অফার হতো, যদি একটাই অ্যাকসেপ্টেন্স হতো, তাহলে এই প্রশ্নটা এখানে আসতো না, যে who will accept। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে এখানে মূলত একটাও অফার হবে না, একটা অফার হবে না। অফার হইতে হলে কন্ডিশন হইতে হবে এরকম, এখানে এগুলো কোনো বিষয় থাকবে না। অফারি আর এখানে হচ্ছে অফারর। অফারর, তাহলে একজন অফারর একজন অফারি। এ 19 জুলাই বি কে অফার করেছে 100 ব্যাগ রাইস বিক্রি করতে চায়, ঠিক আছে, এট দ্য রেট অফ টাকা 1000 পার ব্যাগ। হ্যাঁ, এটা একটা খুব সুন্দর অফার হয়ে গেল, ঠিক আছে, একটা ভ্যালিড অফার, ভ্যালিড অফার। কিন্তু যদি দুইজনই দুইজনকে অফার করে তাহলে এটা হবে না, একই জিনিসের জন্য। আলাদা আলাদা জিনিসের জন্য হলে হবে। আমি কি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা?
জি স্যার। ওকে, তাহলে এখান থেকে আমাদের বেসিক্যালি এটা হয়ে গেল এই লিগ্যাল রুলস রিগার্ডিং ভ্যালিড অফার আমরা আজকে ডিসকাস করলাম। তাহলে কি কি বিষয় এসছে? এক হচ্ছে এক্সপ্রেস এবং এমপ্লয়েড অফার থাকতে পারে। একটা ভ্যালিড অফার এক্সপ্রেসও হতে পারে, এমপ্লয়েডও হতে পারে। যখন কথা বলে অথবা লিখে হবে তাহলে এটা হচ্ছে এক্সপ্রেস, যখন কাজের মাধ্যমে হবে তাহলে এমপ্লয়েড। সেকেন্ডলি আমরা বলেছি যে একটা অফার অবশ্যই আইনগত সম্পর্কের দিকে বা আইনগত পরিণতির দিকে নিয়ে যেতে পারতে হবে দুইটা পার্টিকে, তখন সেটাকে আমরা বলবো একটা ভ্যালিড অফার। যদি কোনো অফার আইনগত সম্পর্কের দিকে না নিতে পারে তাহলে সেটাকে ভ্যালিড অফার বলা যাবে না, এবং অ্যাকর্ডিংলি এগুলো দিয়ে ভ্যালিড কন্ট্রাক্ট তৈরি হবে না। 3 নম্বরে আমরা বলেছি দ্য টার্মস অফ দি অফার মাস্ট বি সার্টেন এন্ড নট লুজ অর ব্রেক। কোনো আনসার্টেন টার্ম যদি কোনো কন্ট্রাক্টের অফারের সাথে থাকে তাহলে সেটা ভ্যালিড অফার হবে না, এবং অ্যাকর্ডিংলি সে একটা ভ্যালিড কন্ট্রাক্ট তৈরি করতে পারবে না। যেমন আমরা একটা ঘোড়ার এক্সাম্পল দিয়েছিলাম যে এক্স ওয়াই এর কাছ থেকে একটা ঘোড়া কিনলো এবং আরেকটা ঘোড়া কিনতে চাইলো যদি প্রথমটা লাকি হয়, তাহলে ঘোড়া লাকি হওয়ার কোনো মানদণ্ড নাই। সুতরাং এই ধরনের কথা এগুলো হচ্ছে অস্পষ্ট কথা। আমি যখন তখন বলে দিতে পারবো যে ঘোড়াটা লাকি ছিল না, এবং অ্যাকর্ডিংলি আমি আমার অফারটাও আর কাজ করবে না। তাহলে এই ধরনের কোনো কিছু অফারে থাকলে অফারটাকে ভ্যালিড অফার বলা যাবে না। নাম্বার 4 আমরা বলেছি যে an invitation to offer is not an offer. ইনভাইটেশন টু অফার কখনোই অফার নয়, দুটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। যেমন আমরা বলেছি অল কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট, প্রাইস লিস্ট, তারপর হচ্ছে ক্যাটালগ, কোটেশন, ডিসপ্লে অফ গুডস, এগুলো হচ্ছে সব ইনভাইটেশন টু অফার, এগুলাকে অফার বলে কনফিউজ হওয়া যাবে না। তারপরে হচ্ছে an offer may be specific or general, একটা অফার স্পেসিফিক হতে পারে, জেনারেলও হতে পারে। ঠিক আছে, স্পেসিফিক যদি 1 to 1 হয় তাহলে স্পেসিফিক, আর যদি 1 to many হয় বা 1 to all হয়, পাবলিক হয়, তাহলে সেটা হচ্ছে জেনারেল। ইন দ্যাট কেস এনিবডি ক্যান অ্যাকসেপ্ট দ্য অফার। আর এটা হচ্ছে an offer must be communicated to the offeree, অবশ্যই আমি যে অফারটা করেছি সেটা অফারের কাছে কমিউনিকেটেড হতে হবে। ঠিক আছে, এই এরপরে হচ্ছে যদি কমিউনিকেটেড না হয় এবং সে যদি অ্যাকসেপ্টরের মতো বা অফারির মতো রোল প্লে করে থাকে তাহলে তার সাথে মূলত কোনো কন্ট্রাক্ট হবে না, এবং সে ওই কন্ট্রাক্টের কোনো বেনিফিট পাবে না যদি তার কাছে অফারটা কমিউনিকেটেড না থাকে। এরপরে আমরা বলেছি যে an offer should not contain a term the non-compliance of which would amount to acceptance. একটা অফারের সাথে এমন কোনো টার্মস এন্ড কন্ডিশন থাকতে পারবে না যেটা অফারিকে বাধ্য করে অফারটা অ্যাকসেপ্ট করতে। এছাড়া 8 নাম্বার পয়েন্ট অনুযায়ী যে কোনো ধরনের কন্ডিশন অফারের সাথে থাকতে পারে। তুমি দিতে পারো অফারের সাথে কন্ডিশন, কিন্তু দিলেই যে সে মানতে হবে সেরকম তো না, সে অ্যাকসেপ্ট করলেই তো তোমার সাথে কন্ট্রাক্ট হবে, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে তো কন্ট্রাক্ট হবে না। সুতরাং তুমি অফারের সাথে কন্ডিশন দিতেই পারো, কোনো সমস্যা নেই। 9 নাম্বার যেটা বলছে টু আইডেন্টিক্যাল ক্রস অফারস ডু নট মেক এ কন্ট্রাক্ট। দুইটা আইডেন্টিক্যাল ক্রস অফার যদি হয় একই দিনে একই বিষয়ের জন্য দুইজনকে যদি অফার করে থাকে তাহলে দুইজনেরই স্ট্যাটাস হয়ে যায় অফারর এবং অফারি, দুইজনই অফারর অফারি। তো সেই জন্য এটা এখানে কোনো ভ্যালিড অফার ক্রিয়েট করবে না। ভ্যালিড অফার ক্রিয়েট করতে হলে যে কোনো একজনকে অফারর হতে হবে, যে কোনো একজনকে অফারি হতে হবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। স্যার আপনি স্যার রেকর্ডিং গুলো ইউটিউবে আপলোড করবেন বলেছিলেন না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ